ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 11 দ্বিতীয় অংশের প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাতে অনেক লাভবান হবে। তো চলো আবার শুরু করা যাক। 5-1 দাগে সুভাষচন্দ্র বসুর লেখা চিঠিতে কারা শাসন প্রণালীতে যে সংস্কার সাধনের কথা উল্লেখ করেছেন তা লেখো। উত্তর: জেলখানা চিঠিপত্রের প্রথমেই বন্দির চিঠিকে সেন্সর এর হাতে অতিক্রম করে যাওয়ার প্রসঙ্গে লেখক বলেছেন যে একজন বন্দির হৃদয়ের গভীর অনুভূতিগুলি দিনের মুক্ত আলোয় প্রকাশিত হোক, এটা কেউই চায় না। তাই বন্দি জীবনের ভাবনাগুলি হয়তো পাথরের দেওয়ালে ও লৌহ কপাটের অন্তরালে বদ্ধ থেকে যাবে। জেলখানার তৎকালীন আবহাওয়া বন্দি মানুষকে বিকৃত অমানুষ করে তোলার উপযোগী বলে তাঁর মনে হয়েছে। কারণ কারাবাসকালে মানুষের নৈতিক উন্নতি তো হয় না, বরং আরও হীন হতে পারে। তাই তিনি ভেবেছেন ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। কারায় ব্রিটিশ প্রণালীর অনুসরণের বদলে আমেরিকার মতো উন্নত দেশের ব্যবস্থাই গ্রহণযোগ্য বলে তাঁর মনে হয়েছে। অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক বেধি ধরে কারা শাসন প্রক্রিয়ায় প্রতিষেধমূলক দণ্ডবিধির পরিবর্তে সংস্কারমূলক নতুন দণ্ডবিধির প্রয়োগ চেয়েছেন লেখক। সাধারণ অপরাধীদের কারাযাপনকে সহজতর করার জন্য তিনি অনেক বিনোদনমূলক ব্যবস্থা প্রতিস্থাপনের কথা বলেছেন। তার মধ্যে একটা হলো মুক্ত ও বদ্ধ জীবনের ব্যবধানকে কমিয়ে আনা, আর সবচেয়ে বড় কথা, অপরাধী বলে কঠোর মনোভাব না দেখিয়ে সর্বস্তরে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ রেখেছেন লেখক কারা প্রশাসনে। 5-2 থেকে প্রশ্ন: রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক ছিন্ন হলো কিভাবে? এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয়? উত্তরটা জেনে নেব। কারণ শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার সূত্রপাত হয়েছিল 1 বছর আগেই। তার প্রতি ক্লাবের গা ছাড়া মনোভাব সে অনুভব করেছিল, কিন্তু সে ততটা গুরুত্ব দেয়নি। আর এই বছর বার পুজোর দিনে ক্লাবের পক্ষ থেকে কেউ তাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন বোধ করেনি। এই ঘটনায় দুঃখে অভিমানে রঞ্জনের মন ভরে ওঠে। নানা জনের প্রশ্নে সে জর্জরিত হতে থাকে। এরপর 2 দিন সে অপেক্ষা করে এই আশায় যে ক্লাবের কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু ডাক আসে না, অর্থাৎ আমন্ত্রণ আসে না। চূড়ান্ত অপমানিত রঞ্জন ক্লাব ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এবং দলবদলের প্রথম দিনই অপর বড় ক্লাবে স্বাক্ষর করে পুরনো ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। কাকে দায়ী? দ্বিতীয় প্রশ্নের উত্তর: আমার মনে হয় এই বিচ্ছেদের জন্য প্রথমেই দায়ী ক্লাবের কর্মকর্তারা। যে খেলোয়াড় দীর্ঘ 15 বছর ধরে ক্লাবের জন্য রক্ত ঝরিয়েছে, তার প্রতি ক্লাবকর্তারা চরম অবহেলা ও অপমান প্রদর্শন করেছে, যা রঞ্জন সরকারকে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছে। এছাড়া অপর বড় ক্লাবের কর্তারাও কিছুটা অংশে এক্ষেত্রে দায়ী। তারা সুযোগের অপেক্ষাতেই ছিল। তাই রঞ্জনের অভিমানে প্রলেপ না দিয়ে ব্যথার আগুনে ঘৃতাহুতি দিয়েছে, যা রঞ্জনকে ক্লাব ত্যাগে উৎসাহিত করেছে। 6 দাগে প্রশ্ন: 7-8টি বাক্যে উত্তর দাও। মাসিপিসি কবিতায় কবির সমাজচেতনা কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। কবি জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতায় কবির সমাজচেতনা প্রকাশিত হয়েছে। আমাদের সমাজে থাকা বহু পরিবারের মহিলারা জীবিকার তাগিদে শ্রমজীবী রূপে জীবন অতিবাহিত করেন। এদের জীবন সর্বদাই দারিদ্র্যপূর্ণ, সংগ্রামমুখর। এদের সঙ্গে আমাদের অনেক ক্ষেত্রেই কাজের সম্পর্ক গড়ে ওঠে।
তাদের ব্যক্তি পরিচয় থেকে যায় অজানা। এমন শ্রমজীবী মহিলারা আমাদের কাছে মাসি পিসি বলেই পরিচিত হয়ে থাকেন। চোখের ঘুমকে সরিয়ে রেখে চোখের পাতা আর ঠোঁটে জল সিঞ্চন করে এরা দিনের কাজ শুরু করেন। আকাশে তখনও দেখা দেয় না সূর্যদেব, প্রকাশিত হয় না দিনের আলো, কিন্তু শুরু হয়ে যায় মাসি পিসিদের নিত্যদিনের কাজ। তখনও চাঁদ অস্ত যায় না, আকাশে জলজল করে শুকতারা, অথচ বাসি কাপড় কেচে ট্রেন ধরতে ছুটে যান মাসি পিসিরা। দুই এক ফোঁটা শিশির তখন ঘাসের মাথায় জেগে ওঠে। ঘুমকে তারা দূরে সরিয়ে বেরিয়ে পড়েন। গ্রাম থেকে শহরে আসার উদ্দেশ্যে ট্রেন ধরেন মাসি পিসিরা। এই শ্রমজীবী মহিলাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক, কিন্তু উপার্জন করার মানুষ কেউই নেই। ফলে অনেকগুলি পেট চলে একজনের সামান্য উপার্জনে। তাই প্রতিদিনই এদের ছুটতে হয় শহরের দিকে। ট্রেনে ওঠার আগে পরে নানা বাধার সামনে তাদের পড়তে হয়। রেল বাজারের হোমগার্ডরা নানা সমস্যায় ফেলে এদের। বছর ও মাসের হিসাব নয়, সারা বছরই এদের কাজ করতে হয়। জীবন সংগ্রামে লিপ্ত এই মহিলাদের বছর অতিক্রান্ত হয়ে গেলেও জীবনের কোনো পরিবর্তন ঘটে না। পরিবারের মুখে ক্ষুধার অন্ন তুলে দেওয়ার জন্য এরা লালগোলা বনগাঁয় চালের বস্তা তুলে ছুটে যায় শহরের দিকে উপার্জনের আশায়। এইভাবেই কবিতায় মাসি পিসিদের প্রতীকে সমাজে দরিদ্র খেটে খাওয়া মহিলাদের জীবনের কাহিনী তুলে ধরার মাধ্যমে ব্যক্ত হয়েছে তাদের প্রতি কবির প্রেম প্রীতি ভালোবাসা ও অকৃত্রিম সহানুভূতি। 6-3 দেখ প্রশ্ন, লোকটার ইহকাল পরকাল কেটে গেল কোন কবির কোন কবিতার অংশ? কথাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নে উদ্ধৃত অংশটি কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না নামক কবিতার অংশ বিশেষ। তাৎপর্য, আলোচ্য কবিতায় কবি একজন অর্থ সর্বস্ব মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। লোকটি সারা জীবন অর্থ উপার্জন আর তার সঞ্চয়ের নেশায় মত্ত থেকেছে। প্রচুর অর্থ সে সঞ্চয় করেছে জীবনে। লক্ষ্মী দেবী তার গৃহে অধিষ্ঠান করে আছেন, কিন্তু এই অর্থের পেছনে ছুটতে গিয়ে কখন যে জীবনটা শেষ হয়ে গেছে বা গিয়েছে তা তার অনুভূতিতে আসেনি। সঞ্চয়ের নেশায় মশগুল হয়ে সে মানবের শাশ্বত সম্পদ, তার জীবনের পরশমণি, বহুগুণের আধার হৃদয়ের ঠিকানাই জানতে পারল না। এ জীবন পরজীবনের যাবতীয় দেনা সে শোধ করে ফেলল কেবল বাঁ দিকের বুক পকেটটা সামলাতেই। ডাকের খাতায় তার পুরো জীবনটাই নিলামে চলল, তবু সব ফুরিয়ে যাওয়ার হদিশটুকুই পেল না। এরপরে আমরা পথের পাঁচালী, কিন্তু পথের পাঁচালীর যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এই তৃতীয় ইউনিট টেস্টের জন্য নয়, তাই উত্তর প্রস্তুত করে দেওয়া হয়নি। আমরা পরবর্তী উত্তর এবং প্রশ্ন চিঠিতে চলে যাব। চিঠিটাই ছিল বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিকে একটি চিঠি লেখো। সেটা দেখে নেওয়া যাক। মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু, বর্তমান পত্রিকা 6 JBS হেলডেন এভিনিউ, কলকাতা 700105। বিষয়, বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা। সবিনয় নিবেদন, আজকাল শিক্ষাক্ষেত্রে গণকযন্ত্র বা কম্পিউটারের গুরুত্ব অনস্বীকার্য। সামান্য ফর্ম পূরণ করা থেকে পড়াশোনার জন্য তথ্য সংগ্রহ করা সব কাজের জন্য আজ কম্পিউটারের দ্বারস্থ হতে হয়। কম্পিউটারের উপর এই নির্ভরশীলতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জন্যই বিশেষত বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র আশু গড়ে তোলা প্রয়োজন। শহরাঞ্চলে ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা চালু হয়ে গেছে এবং তাদের আবশ্যিক বিষয় হিসেবে কম্পিউটারকে মনোযোগ সহকারে শিখতেও হচ্ছে। উপরন্তু শহরে থাকার সুবাদে নাগরিক জীবনের সুবিধা স্বরূপ
গণকযন্ত্রের সঙ্গে তারা পূর্ব থেকেই পরিচিত, কিন্তু প্রত্যন্ত গ্রামগুলিতে অনেকে কম্পিউটার চাক্ষুষ প্রত্যক্ষ করার সুযোগটুকুও পায় না, কারণ কম্পিউটার কেনার মতো আর্থিক সচ্ছলতা তাদের একেবারেই নেই। অথচ আধুনিক শিক্ষা ব্যবস্থা আজ এতটাই কম্পিউটারমুখী যে তাকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থায় বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর এ কারণেই গ্রামাঞ্চলে মেধাবী ছাত্রছাত্রীদের মেধার স্ফুরণ ঘটানোর স্বার্থেই সরকারের উচিত অত্যন্ত দ্রুততার সঙ্গে বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলা। আশা করি আপনারা আপনাদের বহুল প্রচারিত পত্রিকাতে চিঠিটিকে প্রকাশ করে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে সাহায্য করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে নম্রতা নায়ক, 82 পল্লী, জয়পুর, দমদম, কলকাতা 700074। এর পরবর্তী আমরা চলে যাব 9 দাগে কম বেশি 250টি শব্দে একটি রচনা লেখো। আমি তোমাদের সুবিধার্থে 9-1 অর্থাৎ একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী রচনাটি প্রস্তুত করে দিয়েছি, সেটা কিন্তু দেখে নাও। একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। উত্তর: তপের প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। সত্যেন্দ্রনাথ দত্ত। ভূমিকা: অলস, আরামপ্রিয়, আড্ডাবাজ, কুপমণ্ডুক হিসেবে বাঙালি সম্পর্কে বদনাম থাকলেও সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য শিল্পের ন্যায় যুগে যুগে বাঙালি বিজ্ঞানীদের অবদানে আমাদের বিজ্ঞান চর্চা নিয়মিত সমৃদ্ধ হয়েছে। এদের মধ্যে 19 শতকের মধ্যপর্বে বাংলায় জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে নবজাগরণ এসেছিল তার অন্যতম পুরোধা ছিলেন বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু। তিনি বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দির থেকে ভারত জননীর জয়মাল্য এনে দিয়েছিলেন। জন্ম, বংশ পরিচয় ও পাঠ্য জীবন: জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 খ্রিস্টাব্দের 30 নভেম্বর অবিভক্ত বাংলাদেশের ঢাকার রাড়িখাল গ্রামে। পিতার নাম ভগবান চন্দ্র বসু, পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট, মাতা বামাসুন্দরী দেবী। জগদীশচন্দ্রের প্রারম্ভিক শিক্ষা গ্রামের পাঠশালায়, পরে ফরিদপুরে বাংলা বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীকালে কলকাতায় হেয়ার স্কুলে ও শেষে সেন্ট জেভিয়ার্স থেকে প্রবেশিকা পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর স্নাতক হয়ে উচ্চশিক্ষার জন্য বিলাত যাত্রা করেন। তিনি কেমব্রিজ বিদ্যালয় থেকে পদার্থ রসায়ন ও উদ্ভিদবিদ্যায় ট্রাইপস পরীক্ষায় উত্তীর্ণ হন। কর্মজীবন: দেশে ফিরে এসে তিনি অল্প কিছুদিনের জন্য IAS পদে নিযুক্ত হন, কিন্তু এ কাজ তাঁর ভালো লাগেনি। পরে তাঁর পছন্দের কাজ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক পদে যোগদান করেন 1885 খ্রিস্টাব্দে। 1915 খ্রিস্টাব্দে তিনি এমিরিটাস অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। উদ্ভিদবিদ্যায় আবিষ্কার: তিনি প্রমাণ করলেন গাছেরও প্রাণ আছে। তাঁর আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি দেখালেন আঘাত করলে প্রাণীর মতো গাছেরও ব্যথা লাগে। গাছেরও নানা প্রতিক্রিয়া, উত্তেজনা ও সংবেদনশীলতা আছে। গবেষণা ও অন্যান্য আবিষ্কার: তিনি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে গবেষণা করেন, মানুষের স্মৃতিশক্তির প্রথম যান্ত্রিক নমুনা তৈরি করেন। পরবর্তীকালের রেডার, কম্পিউটার প্রভৃতি যন্ত্রের অগ্রদূত হল তাঁর এই বৈজ্ঞানিক গবেষণা। তিনি ক্রেস্কোগ্রাফ, স্পিগমোগ্রাফ, পেটোমিটার, ফটোসিনথেটিক বাবলার প্রভৃতি স্বয়ংলেখ যন্ত্র আবিষ্কার করেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা:
অধ্যাপনা বৃত্তি থেকে অবসর গ্রহণের পর তিনি সারা জীবনের সঞ্চয় দিয়ে 1917 সালে 30 নভেম্বর প্রতিষ্ঠা করলেন বসু বিজ্ঞান মন্দির। তিনি আমৃত্যু এখানে তার গবেষণা চালিয়ে যান। তাঁর প্রতিষ্ঠিত বিজ্ঞান সাধনার এই পীঠস্থানে সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, মেঘনাথ সাহা প্রমুখ বহু তরুণ বিজ্ঞানীদের সমাবেশ হয়। প্রাপ্ত সম্মান, তিনি নানা সম্মান ও মর্যাদা লাভ করেন। তিনি রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন, লিগ অফ নেশনস ইন্টেলেকচুয়াল কোঅপারেশন কমিটির সদস্য হন। এছাড়া 1927 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হন, ভিয়েনার একাডেমি অফ সায়েন্সের বৈদেশিক সদস্য এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতিও ছিলেন। সাহিত্য চর্চা অন্যান্য, বহুধা বিস্তৃত ছিল তার প্রতিভা। তিনি ছিলেন একাধারে বৈজ্ঞানিক, দার্শনিক ও সাহিত্যিক। তাঁর রচিত অব্যক্ত গ্রন্থে এইসব অনন্য বৈশিষ্ট্যের একত্রিত প্রকাশ দেখে আমরা বিমুগ্ধ। রবীন্দ্রনাথকে লেখা পত্রাবলী তাঁর রচনা শক্তির আরেক নিদর্শন। এখানেই তাঁর অকৃত্রিম দেশপ্রেম, গভীর দর্শন চিন্তা, সুললিত সাহিত্য প্রতিভার পরিচয় পাওয়া যায়। এরপরে 9 দাগে পয়েন্ট। জগদীশচন্দ্র বসু 1937 খ্রিস্টাব্দের 23 নভেম্বর বিহারের গিরিডিতে পরলোক গমন করেন। তার জীবনব্যাপী বৈজ্ঞানিক গবেষণার তপস্যা ও বৈজ্ঞানিক আবিষ্কার বাংলা তথা ভারতকে পৃথিবীর সবাই গৌরব দান করেছে। কবিবন্ধু রবীন্দ্রনাথ সশ্রদ্ধভাবে তাঁকে সম্বোধন করে বলেছেন, ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি, হে আচার্য জগদীশ। বা আরেকটি কোটেশন এটা লেখা যেতে পারে, তাঁর প্রতি তাই রবীন্দ্রনাথের ভাষায় আমাদেরও শ্রদ্ধার্ঘ। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে, তোমায় বারংবার তব চিহ্ন পড়ে আছে, তুমি হেথা নাই। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।